আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, তাই আমরা নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষা ঠিক কী ধরনের প্রশ্ন থাকলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। আজকে আমরা দেখব 5 নম্বর পর্ব। ইতিমধ্যে আমরা 4টা পর্ব দেখে ফেলেছি। শিক্ষার্থীরা, প্রথম পর্বে আমরা এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর সমাধান দেখেছি। তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন ছিল, এগুলোর সমাধান নিয়ে। তৃতীয় পর্বে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এগুলোর সমাধান আমরা দেখেছি। তারপর গত পর্বে 4 নম্বর পর্বে আমরা দেখেছি প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধান। এখানে মোট 3টা প্রশ্ন ছিল। তো এই 4টা পর্ব যারা এখনও দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো, সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ঘ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আজকে 5 নম্বর পর্বে। তো এরকম 8টা প্রশ্ন, তোমাদের 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা অ্যান্সার করতে হবে। তো যেহেতু এটা নমুনা প্রশ্নপত্র, এখানে 5টাই দেওয়া হয়েছে, বেশি দেওয়া নেই, পরীক্ষায় বেশি থাকবে। তো প্রত্যেকটা প্রশ্ন 8 করে, 5 8 40 নাম্বার, ঠিক আছে? তো প্রদত্ত প্রেক্ষাপট বা দৃশ্যপটসমূহ মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে কী রয়েছে দেখো। সুজন একজন ডেইরি পণ্যের উৎপাদনকারী। তিনি মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় 2015 সালে নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন। তিনি এই আইসক্রিমের নাম দেন রিফ্রেশ। এটি অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে যায়। কিছুদিন পরে অন্য একজন ব্যক্তি এই একই নামে ও একই ধরনের মোড়কে আইসক্রিম বাজারে বিক্রয় শুরু করে। বিষয়টি নিয়ে সুজন আইনের আশ্রয় নেন। আদালত তার কাছে আইসক্রিমের নিবন্ধন দেখতে চায়। সুজন জানান তিনি কোনো নিবন্ধন করেননি। আদালত তার পক্ষে কোনো সিদ্ধান্ত দেয় না। পরবর্তীতে 2016 সালে সুজন তার উদ্ভাবিত আইসক্রিমের নিবন্ধন গ্রহণ করেন। ক নম্বর প্রশ্ন আছে, রিফ্রেশ কোন ধরনের সম্পদ? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখানে থাকবে মোট 3 নম্বর। আর খ নম্বরে আছে 2016 সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবে বলে তুমি কি মনে করো? বিশ্লেষণ করো। এখানে থাকবে 5 নম্বর, ঠিক আছে? তো আসো আমরা এই 2টা প্রশ্নের সমাধান দেখি। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। তো 1 নম্বর প্রশ্নের উত্তর, ক এর উত্তরটা কি? প্রেক্ষাপটে উল্লেখিত রিফ্রেশ বুদ্ধিবৃত্তিক সম্পদ। মানুষ তার মেধা, চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তা সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, তখন তাকে বুদ্ধিবৃত্তিক সম্পদ বলা হয়। দৃশ্যপটে সুজন তার মেধা ও দীর্ঘদিনের প্রচেষ্টায় নতুন ধরনের আইসক্রিম তৈরি করেন। এখানে আইসক্রিম তৈরির ফর্মুলা সুজনের উদ্ভাবন করা এবং সেটি অন্যদের তুলনায় অবশ্যই আলাদা। অর্থাৎ এই আইসক্রিমটি সুজনের বুদ্ধিবৃত্তিক সম্পদ। এখন যে কোনো ধরনের সৃজনশীল কাজ, যেমন গান, কবিতা, সাহিত্যকর্ম, কোম্পানির নাম, লোগো, বৈজ্ঞানিক আবিষ্কার, ফর্মুলা, এই সবই বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ। খ নম্বর প্রশ্নের উত্তর, 2016 সালের পর সুজন আইনগতভাবে তার পক্ষে রায় পাবেন বলে আমি মনে করি। নিচের কারণ বিশ্লেষণ করা হলো। সুজন 2015 সালে তার মেধা ও শ্রম দিয়ে রিফ্রেশ নামক নতুন ধরনের আইসক্রিমটি তৈরি করেন, যা তার বুদ্ধিবৃত্তিক সম্পদ। বুদ্ধিবৃত্তিক সম্পদ বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এটি নিবন্ধন করে নিতে হয়, যাকে ট্রেডমার্ক নিবন্ধন বলে। ট্রেডমার্ক নিবন্ধন করা থাকলে অন্য কেউ সেই বুদ্ধিবৃত্তিক সম্পদের নাম বা ফর্মুলা নকল করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে না। করলে সেটা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হয়। এখানে সুজন 2016 সালের আগ পর্যন্ত তার বুদ্ধিবৃত্তিক সম্পদটির নিবন্ধন, গ্রহণ তথা ট্রেডমার্ক নিবন্ধন করেননি। এর মধ্যে অন্য একজন তার বুদ্ধিবৃত্তিক সম্পদটি একই নাম ও মোড়কে বাজারে ছাড়লে তিনি আইনের আশ্রয় নেন। তবে সেটি নিবন্ধন না থাকায় তিনি যথাযথ আইনি সহায়তা পেতে ব্যর্থ হন। পরবর্তীতে 2016 সালে তিনি ট্রেডমার্ক বা নিবন্ধন গ্রহণ করেন। অর্থাৎ এরপর কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদটি নকল করলে বা বাণিজ্যিক কাজে ব্যবহার করলে সুজন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিলে তখন সে নিজের পক্ষে রায় পাবেন, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপর আমরা পরের প্রশ্নে যাই। 2 নম্বরে দেখে এখানে আরেকটা প্রেক্ষাপট আছে। রিমু সাহেব একজন ব্যবসায়ী। মিরপুরে তার একটি শোরুম আছে, যেখানে ছেলেদের শার্ট, জিন্সের প্যান্ট, টি শার্ট, হাল ফ্যাশনের জুতা বিক্রয় করা হয়। সম্প্রতি তিনি রিমুস ফ্যাশন নামে ফেসবুকে একটি পেজ খুলেছেন। তার পেজে প্রবেশ করলে বিভিন্ন পণ্যের ছবি, পণ্যের বিবরণ, দাম দেখতে পাওয়া যায়। এখানে পণ্যের দাম অনলাইনে পরিশোধের কথা বলা আছে। দাম পরিশোধের 3 দিনের মধ্যে পণ্য গ্রাহকের ঠিকানায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাশেদ রিমুস ফ্যাশন নামক পেজে প্রবেশ করে লক্ষ্য করে একটি কেটসের দাম লেখা রয়েছে 3000 টাকা। এই কেটসটি তার পছন্দ হয়, কিন্তু কেটসের গুণগত মান, যৌক্তিক দাম
কিভাবে দাম পরিশোধ করবে ইত্যাদি বিষয় নিয়ে সে চিন্তায় পড়ে যায়। ক নম্বর প্রশ্ন, পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুচ্ছেদের রিমুস ফ্যাশন কোন ধরনের প্ল্যাটফর্ম, তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখানে থাকবে 3 নাম্বার। আর খ নম্বরে বলা আছে কেটসের গুণগত মান, যৌক্তিক দাম সম্পর্কে তথ্য পাওয়ার জন্য রাশেদের করণীয় কী কী, দাম পরিশোধের ক্ষেত্রে সে কোন মাধ্যম ব্যবহার করতে পারে, কোন কোন মাধ্যম, এ বিষয়ে কোনো সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে কি, পাঠ্য বইয়ের আলোকে তোমার মতামত দাও। এখানে থাকবে 5 নাম্বার। ঠিক আছে, এই 3 আর 5 মিলে মোট হচ্ছে কত, 8। তো আসো আমরা এখন 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি। 2 নম্বর প্রশ্নের উত্তর, কয়ের উত্তর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য রিমুস ফ্যাশন যে প্ল্যাটফর্মে চালু হয়েছে সেটি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ রিমুস ফ্যাশন ডিজিটাল প্ল্যাটফর্মের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চালু হয়েছে। বর্তমানে অধিক সংখ্যক মানুষ তাদের সামাজিক যোগাযোগ, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করার জন্য ফেসবুকে বেশি ব্যবহার করে থাকে, ফলে তারা বেশিরভাগ সময় ফেসবুকে সংযুক্ত থাকে। যেহেতু ফেসবুকে সকল পেশার মানুষ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সংযুক্ত থাকে, সেহেতু এই ধরনের প্ল্যাটফর্মে ব্যবসায়িক কার্যক্রম সহজে ও দ্রুত প্রচারণা করা যাবে এবং পণ্য বেশি বিক্রয় করা যাবে। তাই রিমুস ফ্যাশন ফেসবুক প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম চালু করে। তারপর খ নম্বর প্রশ্নের উত্তর, কেটসের গুণগত মান যাচাইকরণের জন্য রাশেদ পণ্যটির উৎপাদন সংক্রান্ত তথ্য এবং পণ্যটি যারা ইতিপূর্বে কিনেছে তাদের মতামত ও অনুভূতি ফেসবুক কমেন্ট থেকে চেক করতে পারে। ফেসবুকে পণ্যটি সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মন্তব্য থাকে, সেই মন্তব্যগুলো দেখলেই বোঝা যাবে পণ্যটির গুণগত মান ও টেকসই কিনা। এছাড়াও রাশেদ পণ্যটির দাম যৌক্তিক কিনা তা যাচাই করার জন্য আরও 1-2টি ই-কমার্স সাইটে একই ধরনের পণ্য দেখতে পারে। এভাবেই রাশেদ পণ্যটির যৌক্তিক দাম বিবেচনা করতে পারে। আর পণ্যটির দাম পরিশোধ করার বিষয়টি ই-কমার্স প্রতিষ্ঠান নির্ধারণ করবে। যদি প্রতিষ্ঠান তাদের পেমেন্ট পদ্ধতিতে অনলাইন বা মোবাইল ব্যাংকিং চালু করে, সেক্ষেত্রে রাশেদ মোবাইল ব্যাংকিং অথবা অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারে। তবে পণ্যের মূল্য পরিশোধ করার পূর্বে রাশেদ এই প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই করে নেবে। তারপর 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 3 নম্বর প্রশ্নে এখানে একটা প্রেক্ষাপট দেওয়া আছে। আজমাইন ও রাতুল 2 ভাই একটি সমস্যা সমাধানের জন্য তারা তাদের ছোটো মামার কাছে যায়। আজমাইন বলল, আমি আমার এক বন্ধুকে মেল পাঠাবো এবং একই মেল অন্য একজন বন্ধুকে জানিয়ে রাখতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না কীভাবে পাঠাবো। তো তখন রাতুল বলল যে আমিও একই মেল 67 জন বন্ধুকে এমনভাবে পাঠাতে চাই যেন কেউ কারো মেল ঠিকানা দেখতে না পারে, কিন্তু আমিও পাঠানোর পদ্ধতি বুঝতে পারছি না। তখন তাদের ছোটো মামা দুজনকে এই বিষয়টি বুঝিয়ে দিলেন। ক নম্বর প্রশ্নে আছে যে আজমাইনের সমস্যা কীভাবে সমাধান করা যায় ব্যাখ্যা করো। আর খ নম্বরে আছে রাতুলের সমস্যা কীভাবে সমাধান করা যায়, আজমাইন ও রাতুলের সমস্যা একই পদ্ধতিতে সমাধান সম্ভব কি বিশ্লেষণ করো। তো এখন হচ্ছে আমরা 2টা প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীরা দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কয়ের উত্তর, ইমেল পদ্ধতির সিসি ব্যবহার করে আজমাইনের সমস্যা সমাধান করা যায়। সিসি শব্দের পুনরূপ হলো কার্বন কপি। এটি ইমেইলের সাথে সম্পর্কিত একটি শব্দ। একাধিক প্রাপক ব্যক্তিকে একসঙ্গে একই মেল পাঠাতে সিসি ব্যবহৃত হয়। এক্ষেত্রে মূল প্রাপকের ঠিকানা টু এর ঘরে লিখে অন্য সকল প্রাপকের ঠিকানা সিসিতে লিখতে হয়। সিসি এর মাধ্যমে পাঠানো ইমেলটি কাকে কাকে পাঠানো হয়েছে তা সব প্রাপকই দেখতে পান। এবার আসো খ নম্বর প্রশ্নের উত্তর দেখি। ইমেল পদ্ধতির প্রেরকের বিসিসি ব্যবহার করে রাতুলের সমস্যাটি সমাধান করা যায়। বিসিসি এর পুনরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সাধারণত একই মেল একসঙ্গে অনেকগুলো মানুষকে পাঠালে তখন বিসিসি ব্যবহার করা হয়, তবে এটির মূল উদ্দেশ্যই হলো সবাই একই মেল পেলেও একজন প্রাপক অন্য প্রাপকের ইমেল ঠিকানা দেখতে পায় না। রাতুল যেহেতু একই মেল 67 জন বন্ধুকে পাঠাতে চায়, যেখানে কোনো বন্ধু কারও মেল দেখতে পাবে না, তাহলে রাতুল তার ইমেলে বিসিসি ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে। আবার আজমাইন ও রাতুলের সমস্যা একই নয়, কারণ আজমাইন যে মেলটি তার বন্ধুকে করছে সে একই মেলটি তার আরেক বন্ধুকে অবহিত করছে, অর্থাৎ আজমাইনের সমস্যার সমাধান সিসি এবং রাতুলের সমস্যার সমাধান হচ্ছে বিসিসি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। 2টা প্রশ্ন বাকি আছে 4-5, এই 2টা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা হচ্ছে আগামী যে পর্ব আছে 5 নাম্বার পর্ব, সে 6 নাম্বার পর্ব, এই 6 নাম্বার পর্বে বাকি 2টা সমস্যার বাকি 2টা প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আবারও বলছি, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসবে। সেখানে দেখবে যে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ডিজিটাল প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেখান থেকে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার জন্য যে ছকগুলো আছে সেগুলো সমাধান তোমরা করে ফেলতে পারবে। তারপর হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। মানে যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার তোমরা প্লেলিস্ট থেকে খুব সহজে কিন্তু সেগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, আর আমরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেওয়া হয়ে গেলে তোমাদের অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো পরীক্ষার জন্য। আশা করা যাচ্ছে এর থেকে তোমরা পরীক্ষায় খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি।
বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।